হ্যালো ভিউয়ার্স, সালাম আলাইকুম। আলোচনা করছিলাম সেকশন 7 এর ভিডিওগুলো নিয়ে। বিগত কয়েকটা ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে লোন রেকর্ড করতে হয়, লোনের অ্যামortization শিডিউল প্রিপেয়ার করতে হয় এবং এরপরে কিভাবে লোনের ইনস্টলমেন্ট যদি পে করি ওখানে যে ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল এলিমেন্ট থাকে সেগুলো কিভাবে রেকর্ড করতে হয়। অনেক সময় তো এমন হয় দ্যাট আমরা লোন নিয়েছি কিন্তু কোনো ইন্টারেস্ট এখন পেমেন্ট করছি না। সেক্ষেত্রে তো আমাদের চেকের থ্রুতে অ্যাকাউন্ট থ্রুতে পেমেন্ট হবে না। যেমন এখানে আমরা দেখিয়েছিলাম দ্যাট চেকে পেমেন্ট দিয়েছে। কেন? আমরা ইনস্টলমেন্ট দিচ্ছি, ইনস্টলমেন্টের মধ্যে আমাদের ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল অ্যামাউন্ট চলে যাচ্ছে, পেমেন্টটা হয়ে যাচ্ছে, তাই আমরা চেক থ্রুতে পেমেন্টটা দিতে পারছি ব্যাংক থেকে। যদি এমন হয় দ্যাট ইন্টারেস্ট অ্যাক্রুড হলো কিন্তু এখনো পেমেন্ট করিনি, অনেক সময় হয় না দ্যাট আমরা লোন নিয়েছি পরে একসাথে পেমেন্ট করব, তখন দেখা যায় কি আমাদের লোনটা অ্যাকাউন্টে অ্যাক্রুড হতে থাকে। যেমন আমরা যদি লোন নিয়ে এক মাস ওই লোনের টাকাটা ইউজ করি এবং ইন্টারেস্ট পেমেন্ট না করি, তাহলে কিন্তু আমাদের একটা অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে, সেটা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট। ওই এক মাসের জন্য তো ইন্টারেস্ট এক্সপেন্স আসবে, আমি পেমেন্ট করিনি তাই ব্যাংক ক্রেডিট করব না, লোন ক্রেডিট সরি ব্যাংক ক্রেডিট করব না বা লোন ডেবিট করব না, যেহেতু আমি কোনো কিছু পেমেন্ট করিনি। কিন্তু ইন্টারেস্ট এক্সপেন্স তো হলো। অ্যাক্রুয়াল বেসিসে এক্সপেন্স হওয়া এক জিনিস, পেমেন্ট করা এক জিনিস। এক্সপেন্স হওয়া বলতে আমি যদি সার্ভিস নিয়ে ফেলি, অর্থাৎ আমি যে লোন নিলাম ৭২,০০০, এই টাকাটা যদি আমি এক মাস ইউজ করে থাকি, তাহলে ওই এক মাসের সার্ভিসটা আমি নিলাম, অর্থাৎ ওই লোনটা আমি ইউজ করে বেনিফিট নিলাম এক মাস। তার মানে এখন আমার এক মাসের জন্য ইন্টারেস্ট পেয়েবল হলো, অ্যাক্রুড ইন্টারেস্ট হলো। এখন সেটা আমাদের কি, আমরা কিভাবে রেকর্ড করব? দেখুন, এটার জন্য আমাদের একটা লায়াবিলিটি ক্রিয়েট করতে হবে। কারেন্ট লায়াবিলিটি লাইক ইন্টারেস্ট অন পেয়েবল বা ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট পেয়েবল অন লোন একটা অ্যাকাউন্ট আমাদেরকে ক্রিয়েট করতে হবে। সো আমরা যাই নিউতে, যে একটা কারেন্ট লায়াবিলিটির আন্ডারে একটা অ্যাক্রুড লায়াবিলিটি অ্যাড করি, দেখি ইন্টারেস্ট নামে কিছু আছে কিনা। নেই, আমরা সরাসরি অ্যাক্রুড লায়াবিলিটি দিয়ে আমরা কি করতে পারি, আমরা নাম দিই ইন্টারেস্ট পেয়েবল অন লোন। এটা আমার একটা কারেন্ট লায়াবিলিটি অ্যাকাউন্ট। ধরে নেই জানুয়ারি 1 তারিখে কোনো ইন্টারেস্ট পেয়েবল হয়নি, বাট জানুয়ারি 31 তারিখ যখনই আসবে তখন আমাদেরকে অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে। এখন দেখুন কিভাবে অ্যাডজাস্টিং এন্ট্রি দিব। যেহেতু আমার এক মাস হলো, সো ইন্টারেস্ট অন ইন্টারেস্ট পেয়েবল অন লোন আমার এখন বাড়বে। সো ইন্টারেস্ট পেয়েবল অন লোন আসলাম, অ্যাকাউন্ট হিস্ট্রিতে এসে এখানে একটা জার্নাল এন্ট্রি দিতে হবে, রেফারেন্স সাপোজ 1। পেইতে আমাদের কোনো কিছু দেওয়ার দরকার নেই, আমাদের এখানে এটা কেন লায়াবিলিটিটা বাড়লো, ইন্টারেস্ট এক্সপেন্স। কারণ আমাদের জার্নালটা কি, অ্যাডজাস্টিং এন্ট্রিটা হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল অন লোন ক্রেডিট। এখানে অ্যাকাউন্টিং এর নলেজ না থাকলে এই জিনিসগুলো বোঝা সম্ভব না, আর অ্যাকাউন্টিং এর নলেজ থাকলে এই জিনিসগুলো খুব ইজি মনে হবে। আমাদের যেহেতু মাস শেষ হলো, সো ইন্টারেস্ট অ্যাক্রুড হলো, তাই ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট অন লোন পেয়েবল ক্রেডিট, এবং অ্যামাউন্টটা কত, যত টাকা ইন্টারেস্ট আসবে, সাপোজ 500, সো 500 দিতে হবে। দেওয়ার পর আমাদের দেওয়ার পরে আচ্ছা, তাহলে এটা আমাদের কি, এক্সপেন্স ইনকার হলো কিন্তু এখনো পেইড হলো না। অ্যাজ এ রেজাল্ট আমরা ইন্টারেস্ট অন লোন পেয়েবল অ্যাকাউন্টে আমরা একটা লায়াবিলিটি ক্রিয়েট করছি এবং তারিখটা হচ্ছে জানুয়ারির শেষ দিন, 2019 সালের জানুয়ারির শেষ দিন। এটা কিন্তু আগেরটার সাথে মানে অ্যামাউন্ট গুলো কিন্তু রিলেভেন্ট না, বাট আমি দেখাচ্ছি ব্যাপারগুলো আলাদা আলাদা ব্যাপার দেখাচ্ছি। যখন আমি পেমেন্ট করে ফেলবো ইন্টারেস্ট তখন কিরকম হবে, যখন পেমেন্ট করবো না কিন্তু ইনকার করবো তখন কিরকম হবে, এভাবে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা যদি ইনকাম স্টেটমেন্টে যাই, আগে আমরা ইনকাম স্টেটমেন্টে গেলে ইন্টারেস্টটা কিভাবে দেখাচ্ছে আমরা একটু দেখি। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে গিয়ে জানুয়ারিতে অলরেডি আগে থেকে কিছু ইন্টারেস্ট পেমেন্ট করা ছিল, লাইক 300, 296 মেবি। অল ডেটস যদি দেই, ইন্টারেস্ট আন্ডারে যাব। আচ্ছা, আগে রান রিপোর্ট দিতে হবে, রান রিপোর্ট দেওয়ার পরে ইন্টারেস্ট আন্ডারে আসলে দেখি কি অবস্থা। ওকে, এই 500টা চলে এসছে। এর আগের আমাদের যত রেকর্ড করেছে, আচ্ছা 3 মাসের রেকর্ড করেছিলাম প্লাস এখন 500, টোটাল আমাদের 1387 হলো প্রফিট অ্যান্ড লসে। এট দ্য সেম টাইম ইন্টারেস্ট অন নোটস পেয়েবল, যেটা
ইন্টারেস্ট পেবল অন লোন যেটা ওখানে আমাদের 500 দেখুন চলে এসছে। তাহলে এভাবে একটা অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে। কিভাবে আমরা রেন্ট পেয়েবল বা অন্য কোনো কিছু, সাপোজ একটা এক্সপেন্স, কোনো এক্সপেন্স যদি পেয়েবল হয় আমরা ওটার জন্য আমরা এভাবে অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে পারি। যে কোনো একটা জিনিস যেটা পেয়েবল, সাপোজ রেন্ট পেয়েবল, রেন্ট পেয়েবল যদি হয়, মনে করুন মাসের 1 মাসের ভাড়া 2000 আমরা দেইনি, তাহলে আমাদের একটা রেন্ট এক্সপেন্স ডেবিট হবে আদার কারেন্ট লায়াবিলিটি দিলাম, সাপোজ রেন্ট পেয়েবল 2720 দিলাম। কোডগুলো আমরা আমাদের মতো করে দিব। চার্ট অফ অ্যাকাউন্টস থেকে হেল্প নিয়ে, চার্ট অফ অ্যাকাউন্টসের কোড থেকে হেল্প নিয়ে প্রথমে আমাদের ব্যালেন্স 0, 19 তারিখ জানুয়ারি 2019, জানুয়ারির 1 তারিখে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিলাম। এখন আমরা ওই অ্যাকাউন্টে গিয়ে, রেন্ট পেয়েবল অ্যাকাউন্টে গিয়ে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি দিব। সাপোজ 500 টাকা রেন্ট আমাদের পেয়েবল হলো, এখন আমরা, বা 2000 টাকা রেন্ট, অ্যাডজাস্টিং এন্ট্রিতে যেয়ে, অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিতে যেয়ে আমাদের, অ্যাড জার্নাল এন্ট্রিতে যেয়ে আমাদের সাপোজ জানুয়ারি মাস, বা আমি 1 বছরের ভাড়া টোটালি দেইনি, পুরো ডিসেম্বর চলে গেল, ডিসেম্বর আমি ভাড়া দেইনি, সো মেমোতে আমরা দিলাম অ্যাডজাস্টিং এন্ট্রিজ। এরপর এটা কোন অ্যাকাউন্টে, এটা হচ্ছে রেন্ট, রেন্ট ও লিজ পেমেন্ট, এটা তো আসলে পেমেন্ট না, এটা লায়াবিলিটি, আমরা রেন্ট এক্সপেন্স নামে করতে পারি। অ্যাকাউন্ট, চার্ট অফ অ্যাকাউন্টসে যেরকম লেখা আছে ওইটার ভিত্তিতে আমরা রেন্ট আর লিজ পেমেন্টকে ডেবিট করলাম এবং ক্রেডিট হবে আমাদের রেন্ট পেয়েবল অ্যাকাউন্ট, ইনক্রিজ হবে মনে করেন $2000 করে, সারা বছরে $24,000 আমাদের ইনক্রিজ হবে। তাহলে এইভাবে আমরা একটা অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে পারি। সেভ দেওয়ার সাথে সাথে আমাদের ইনকাম স্টেটমেন্টে দেখা যাবে রেন্ট এক্সপেন্স বা রেন্ট ও লিজ পেমেন্ট 24,000 ডেবিট হয়ে যাবে। আমরা একটু যেই দেখি এখন রিপোর্টসে, ইনকাম প্রফিট আর লস অ্যাকাউন্টে আসার পরে যদি আমরা এই যে দেখুন রেন্ট ও লিজ পেমেন্ট যদি আমরা দেখি, এখানে 24,000 একটা অ্যামাউন্ট চলে এসছে, কারণ আমি একটা অ্যাডজাস্টিং এন্ট্রি দেওয়ার মাধ্যমে রেন্ট এক্সপেন্সটা রেকগনাইজ করেছি। যদিও রেন্টের পেমেন্ট আমি এখনো দেইনি, কিন্তু অ্যাকাউন্টিং এর অ্যাক্রুয়াল প্রিন্সিপাল অনুযায়ী আপনাকে এক্সপেন্স রেকর্ড করতে হবে যখন এক্সপেন্সটা ইনকার হয়েছে। আপনি যদি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত $2,000 করে একটা বিজনেস প্রেমিসেস বা কোনো একটা বিল্ডিং বা কোনো কিছু ইউজ করে থাকেন আপনার বিজনেসের পারপাসে, তাহলে কিন্তু আপনি এক্সপেন্সটা ইনকার করেছেন, অর্থাৎ 24,000 আপনার ডিউ হয়েছে। এখন ডিউ হওয়ার পর পেমেন্ট করা না করার উপর ভিত্তি করে আমি কিন্তু রেকর্ড করব না, এক্সপেন্স আমাকে রেকগনাইজ করেই ফেলতে হবে। যেহেতু আমি, সাপোজ আমি জানুয়ারি 2020 থেকে ডিসেম্বর 2020 পর্যন্ত একটা ইনকাম স্টেটমেন্ট ক্রিয়েট করছি। এখন জানুয়ারি 2020 থেকে ডিসেম্বর 2020 পর্যন্ত যদি আমার কি থেকে থাকে, যদি আমার রেন্ট এক্সপেন্স থেকে থাকে, সেটা যদি আমি পেমেন্ট নাও করি, জানুয়ারি 2020 থেকে ডিসেম্বর 2020 এর প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট প্রিপেয়ার করার সময় আমাকে অবশ্যই রেন্ট এক্সপেন্সটাকে কনসিডার করতে হবে, আমাকে মাথায় রাখতে হবে আমার এক্সপেন্স হয়েছে। বাট আমি এই যে দেখুন এই এক্সপেন্সটা কিন্তু আমার ইনকার হয়েছে, আমি এখনো পেমেন্ট করিনি। আমি বারবার বলছি পেমেন্ট করিনি সেটা এক জিনিস, পেমেন্ট না করার কারণে আমি রেন্ট লায়াবিলিটি বলবো। এই যে দেখুন পেমেন্ট না করার কারণে আমরা এখানে বলবো হচ্ছে রেন্ট এক্সপেন্স ডেবিট এবং রেন্ট এক্সপেন্স যেটা পেমেন্ট করিনি এখনো, পেমেন্ট করলে আমরা ক্যাশ বা ব্যাংক ক্রেডিট করতাম, পেয়েবল ক্রেডিট। তাহলে এই অ্যাডজাস্টিং এন্ট্রি দেওয়ার মাধ্যমে আমরা লায়াবিলিটিটাও রেকর্ড করে ফেললাম, এক্সপেন্সটাও রেকর্ড করে ফেললাম। লায়াবিলিটিটা যাবে ব্যালেন্স শিটের কারেন্ট লায়াবিলিটি পোর্শনে এবং এক্সপেন্সটা যাবে ইনকাম স্টেটমেন্টের এক্সপেন্সেস পোর্শনে। সো এভাবে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি দিয়ে নন ক্যাশ বা অন্য যে এক্সপেন্স গুলো আছে যেগুলো আমাদেরকে রেকগনাইজ করতে হয়, এগুলো আমরা এভাবে অ্যাডজাস্টিং এন্ট্রির মাধ্যমে রেকর্ড করে ফেলতে পারি। একইভাবে আমরা ইন্টারেস্ট এক্সপেন্সটাও করে দেখিয়েছিলাম। আশা করি এখানে আর কোনো সমস্যা নেই রেন্ট এক্সপেন্সটা নিয়ে বা ইন্টারেস্ট এক্সপেন্স নিয়ে। এই তো গেল কিভাবে কোনো অ্যাক্রুড এক্সপেন্স কিভাবে অ্যাডজাস্টিং এন্ট্রির মাধ্যমে রেকর্ড করব। আমাদের যদি
একটা নির্দিষ্ট সময় পর প্রফিট আর লসের অ্যাকুরেট পিকচার দেখতে চাই, অ্যাকুরেট নেট ইনকাম বা নেট লস ফিগার দেখতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে সবকিছু অ্যাকুরেটলি রেকর্ড করতে হবে। আমরা যদি পেমেন্ট দেইনি এই জন্য একটা এক্সপেন্স রেকর্ড না করি, তাহলে দেখা যাবে আমাদের এক্সপেন্স আন্ডারস্টেটেড হবে এবং ইনকাম ওভারস্টেটেড হবে, অ্যাজ এ রেজাল্ট প্রফিট ওভারস্টেটেড হবে, যেহেতু আমরা একটা এক্সপেন্স রেকর্ড করিনি। সো এভাবে অ্যাডজাস্টিং এন্ট্রির মাধ্যমে আমাদের যাবতীয় এক্সপেন্স যেগুলো আমরা পেমেন্ট করব না, কিন্তু আমাদেরকে পেমেন্ট না করলেও রাইট টাইমে এন্ট্রি দিয়ে ফেলতে হবে কাট অফ ডেটের মধ্যে। আচ্ছা, এই তো গেল অ্যাক্রুড এক্সপেন্স। এখন চলুন দেখে নিই কিভাবে আমরা ডেপ্রিসিয়েশনটা রেকর্ড করব। ডেপ্রিসিয়েশন রেকর্ড করতে হলে আমরা আগে জানি কোথায় ডেপ্রিসিয়েশনটা দেখায়। আমরা ডেপ্রিসিয়েশনের একটা অ্যামাউন্ট পাবো হচ্ছে প্রফিট এন্ড লস স্টেটমেন্টে। এই যে এখানে চলে আসবে ডেপ্রিসিয়েশন অল ডেট দেওয়ার পরে যদি অ্যামাউন্ট থাকে তাহলে আমাদের চলে আসবে এখানে। আমি একটু অল ডেট দিয়ে প্রফিট এন্ড লস স্টেটমেন্টটা রান করলাম। এই যে এখানে কোনো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নেই। একইভাবে ব্যালেন্স শিটে রিলোড করার পর দেখুন এখানে একটা ভেহিকেল আছে। সো ভেহিকেলের এখানে একটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এসে ভেহিকেল থেকে মাইনাস হওয়ার কথা। সো আমরা ধরে নেই এই 40,000 ভেহিকেলটা 20% করে প্রতি বছর ডেপ্রিসিয়েট হবে। তাহলে 40,000 এর 20% হচ্ছে 4 times 2 equal to 8,000। প্রতি বছর 8,000 করে ডেপ্রিসিয়েটেড হবে। সো ইয়ারলি যদি 8,000 হয় তাহলে মান্থলি কত? আমি এখানে ক্যালকুলেট করেছি দেখুন। ইয়ারলি যদি 8,000 হয় তাহলে মান্থলি ডেপ্রিসিয়েশন হচ্ছে 666.6667। ওকে, সো এটা হচ্ছে মান্থলি ডেপ্রিসিয়েশন। সো প্রতি মাসে এন্ডে যদি আমি একটা অ্যাকুরেট নেট প্রফিট আর ইনকাম স্টেটমেন্ট দেখতে চাই, তাহলে আমাকে সবকিছু মান্থলি রেকর্ড করতে হবে। সো আমি দেখে নিই কিভাবে মান্থলি ডেপ্রিসিয়েশন রেকর্ড করব। মান্থলি করলে এটা আমরা ইয়ারলিও একইভাবে রেকর্ড করতে পারি। আচ্ছা, তাহলে চলুন ডেপ্রিসিয়েশনটা রেকর্ড করে দেখাই। তার আগে আমরা একটু চার্ট অফ অ্যাকাউন্টসে গিয়ে আমাদের যে অ্যাকাউন্ট গুলো, এই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ডেপ্রিসিয়েশনে কোনো কোড নেই, আমরা একটা কোড দিয়ে দেই। আমরা যে অ্যাকাউন্ট গুলো ইউজ করছি ওগুলোর জন্য একটা কোড দিয়ে দেওয়ার ট্রাই করছি, জাস্ট আমাদের ইউজড অ্যাকাউন্ট গুলো বোঝার জন্য। ডেপ্রিসিয়েশন 1600, এক্সপেন্সটা আমাদের লাগবে, এক্সপেন্সটা এটা হচ্ছে 1600। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের জন্য আমরা 1600 কোড দিব আর 6350, 1600 and 6350 এক্সপেন্সের জন্য। তাহলে এক্সপেন্সের জন্য আমরা দিব 6350। এডিটে যে আমরা কোডটা দিব 6350। ওকে, এবং এটার জন্য কত দিব? এটার জন্য আমরা দিব 1600, বা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন ভেহিকল 1610 দিতে পারি আমরা। 1610 দিয়ে দিলাম। এখন চলুন দেখি কিভাবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা রেকর্ড করব। সো আমরা এখন এতক্ষণ যেভাবে করলাম, রেন্ট পেয়েবলে যে এন্ট্রি দিলাম, লোন পেয়েবল, ইন্টারেস্ট পেয়েবলে যে এন্ট্রি দিলাম, একইভাবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা এখন আমরা এন্ট্রি দিব। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনে এসে এটা হচ্ছে একটা ফিক্সড অ্যাসেট টাইপ অ্যাকাউন্ট। দেখুন ডিটেল টাইপ হচ্ছে ফিক্সড অ্যাসেট। সো ফিক্সড অ্যাসেটটা কি হবে? কমবে, রাইট, ডেপ্রিসিয়েশনের কারণে। সো আমরা এখানে অ্যাকাউন্ট হিস্ট্রিতে যাব। অ্যাকাউন্ট হিস্ট্রিতে যে কোন অ্যাকাউন্টে এলাম? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এসে আমরা এখানে একটা জার্নাল এন্ট্রি দিব। জার্নাল এন্ট্রি আমাদের পেই না দিলেও চলবে, যেহেতু আমাদের মধ্যে অ্যাডজাস্টিং এন্ট্রিজ আমরা এতক্ষণ যেরকম পেই দেইনি আমার ইন্টারনাল এক্সপেন্স গুলো রেকর্ড করার জন্য, ফিক্সড অ্যাসেট ডিক্রিজ হবে, রাইট, 6667। এটা হচ্ছে আমার ফিক্সড অ্যাসেট কমবে এই অ্যামাউন্টটার জন্য। এবং অপোজিট অ্যাকাউন্ট কোথায় চার্জ হবে? 6350, রাইট, 635। এই যে ডেপ্রিসিয়েশন, অর্থাৎ প্রফিট এন্ড লস স্টেটমেন্টে এখানে ডেপ্রিসিয়েশন চার্জ হবে এবং এখানে ব্যালেন্স শিটে একইভাবে ডেপ্রিসিয়েশন নামে এখান থেকে মাইনাস হবে। সো আমরা ডেটটা দিয়ে দেই, ধরি কেনার পরে প্রথম মাসের ডেপ্রিসিয়েশন এটা 2019 জানুয়ারির 31 তারিখ। অ্যাডজাস্টিং এন্ট্রি দেওয়া হয় প্রতি মাসের শেষ তারিখে, ইউজুয়ালি প্রতি মাসের লাস্ট ডেটে অ্যাডজাস্টিং এন্ট্রিটা দেওয়া হয়। সো অ্যাডজাস্টিং এন্ট্রিজ এটা যেহেতু এন্ট্রি, আমি এন্ট্রি লিখি। ওকে, এরপর যদি আমরা সেভ দেওয়ার পরে প্রফিট এন্ড লস স্টেটমেন্টটা একটু রিলোড করি, সেভ তো দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা একটু দেখি রিফ্রেশ করার পর কি হয়। এই যে দেখুন
একটা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স চলে এসছে। এখন প্রফিট এন্ড লস স্টেটমেন্টে অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করি ওখানে এতক্ষণ কোনো ডেপ্রিসিয়েশন ফিগার ছিল না, বাট এখন চলে আসলো। এট দ্য সেম টাইম ব্যালেন্স শিটে যদি আমরা একটু রিলোড করি, আমরা দেখতে পাবো এই যে দেখুন 40,000 থেকে 0.6667 মাইনাস হয়েছে। এটা হচ্ছে একটা কন্ট্রা অ্যাসেট অ্যাকাউন্ট। এটা কন্ট্রা অ্যাসেট অ্যাকাউন্ট বলা হয়। এগুলো আপনারা যারা অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট তারা জানবেন। বিপরীত সম্পত্তি অ্যাকাউন্ট বলা হয় পুঞ্জীভূত অবচয় বা অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টকে। এই তো গেল কিভাবে ডেপ্রিসিয়েশন বা অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন রেকর্ড করতে হবে। এরপর আমাদের অর্গানাইজেশনে আনআর্নড রেভিনিউ থাকতে পারে, রাইট? আনআর্নড রেভিনিউ, আমরা রেভিনিউ রিসিভ করেছি, ইনকাম টাকা রিসিভ করেছি, ডলার রিসিভ করেছি, যেটার এগেইনস্টে আমরা সার্ভিস বা প্রোডাক্ট দেইনি, সেটাকে বলা হয় আনআর্নড রেভিনিউ। যেই রেভিনিউটা এখনো আমার আর্ন হয়নি, অর্থাৎ অ্যাডভান্স ইনকাম রিসিভ করা, সার্ভিস দেওয়ার আগেই টাকা নিয়ে ফেলা। সাপোজ আমরা দুজন কাস্টমার থেকে অ্যাডভান্স টাকা নিলাম জানুয়ারি মাসে, বাট ওদেরকে আমরা জানুয়ারিতে সার্ভিসটা দেইনি বা প্রোডাক্টটা দেইনি। সাপোজ জানুয়ারি 2020 তে আমরা একজন কাস্টমার থেকে টাকা নিলাম, কিন্তু ওই কাস্টমারকে আমরা ওই টাকার জন্য সার্ভিস দিলাম না, সার্ভিসটা দিলাম ফেব্রুয়ারি 2020 তে গিয়ে। তাহলে জানুয়ারি মাসে যেহেতু আমরা টাকাটা নিলাম এবং সার্ভিস দিলাম না, জানুয়ারি মাসে আমার ইনকাম বেশি দেখাবে। আমরা টাকা নেওয়ার সময় কি করেছি, হয়তো কাস্টমারকে ডেবিট করেছি, সেলসকে ক্রেডিট করেছি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমার সেলসটা জানুয়ারি মাসে হয়নি। এটা যেহেতু জানুয়ারি মাসে না হয়ে ফেব্রুয়ারি মাসে হয়েছে, তাই জানুয়ারি মাসের সেলসকে আমার কমিয়ে, এবং আরেকটা কথা, যেহেতু আমরা টাকাটা অ্যাডভান্স রিসিভ করেছি তাহলে এটা আমার জন্য একটা লায়াবিলিটি হবে। আর ইনকাম যদি অ্যাডভান্স রিসিভ করা হয় এটাকে বলা হয় আনআর্নড রেভিনিউ। এটা একটা লায়াবিলিটি অ্যাকাউন্ট। সো এটার জন্য আমার লায়াবিলিটি ইনক্রিজ হবে, ইনকাম কমে যাবে। চলুন দেখে নিই আনআর্নড রেভিনিউর জন্য আমরা কি কোড দিতে পারি। আচ্ছা, আনআর্নড রেভিনিউর জন্য এখানে কোনো কোড দেখাচ্ছে না। আমরা লায়াবিলিটি, কারেন্ট লায়াবিলিটি, যে current liability, other current liability, other accrued expense payable, আমরা এখানে 2350 ইউজ করতে পারি, যেহেতু আদার এটা ঠিক পেয়েবল না, এটা হচ্ছে একটা কারেন্ট লায়াবিলিটি। সো আমরা 2340 দিতে পারি। আর কোনো কোড আছে কিনা আমরা দেখি। রেভিনিউর এগেইনস্টে আনআর্নড রেভিনিউ কোনো কোড নেই, এক্সপেন্স চলে এসছে। সো আমরা আনআর্নড রেভিনিউর জন্য আমাদের মতো করে একটা কোড ইউজ করি, 2350। ওকে, চলুন তাহলে একটা চার্ট অফ অ্যাকাউন্টসে গিয়ে আমরা একটা আনআর্নড রেভিনিউ অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেই। যদি না থাকে, থাকলে আমরা জাস্ট কোড দিয়ে দিব, না থাকলে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিব। আনআর্নড রেভিনিউ নামে কোনো অ্যাকাউন্ট নেই, তাহলে না থাকলে আমাদের ক্রিয়েট করে নিতে হবে। অ্যাজ ইউজুয়াল নিউতে যেয়ে একটা কারেন্ট লায়াবিলিটি অ্যাকাউন্ট, দিস ইজ আদার কারেন্ট লায়াবিলিটি, and the name should be unearned revenue. Save and আচ্ছা 2350 and save. এখন আমাদের আনআর্নড রেভিনিউ অ্যাকাউন্ট চলে এসছে। সাপোজ আমরা একটা অ্যাকাউন্টকে, আমরা একটু প্রফিট এন্ড লসে যাই। প্রফিট এন্ড লসে যেয়ে শুধুমাত্র 2020 এর জন্য আমরা একটা প্রফিট এন্ড লস জেনারেট করি। জানুয়ারি 2020 টু ডিসেম্বর 2020, সারা বছরের জন্য আমরা একটা প্রফিট এন্ড লস, দেখুন এখানে 7535 আমরা ইনকাম করেছি। এর মধ্যে ধরুন 535 হচ্ছে আমি এখনো প্রোডাক্ট প্রোভাইড করিনি, এদেরকে এখনো 535 এর জন্য আমরা প্রোভাইড করিনি জানুয়ারি মাসে। সাপোজ শুধু জানুয়ারিটা দেখাই, জানুয়ারিতে যদি আমাদের কোনো সেল ইনকাম থাকে, আমরা তো র্যান্ডমলি রেকর্ড করেছি, সো থাকবে কিনা জানি না, একটু দেখি। এই যে 5000, সাপোজ এই জানুয়ারি 5000 এর মধ্যে 1000 আমার অ্যাডভান্স ইনকাম, অর্থাৎ আনআর্নড রেভিনিউ, ওইটা আমাদেরকে এখান থেকে কমিয়ে দিতে হবে। সেল অফ প্রোডাক্ট ইনকাম থেকে আমাদের কমিয়ে দিতে হবে। এটার জন্য আমরা চার্ট অফ অ্যাকাউন্টসে যাব, গিয়ে আমরা একটা অ্যাডজাস্টিং এন্ট্রি দিব, আনআর্নড রেভিনিউ, সরি আনআর্নড রেভিনিউ অ্যাকাউন্ট হিস্ট্রিতে আসতে হবে। এসে আমরা একটা অ্যাডজাস্টিং এন্ট্রি দিব, জার্নাল এন্ট্রি।
আমাদের অপোজিট হচ্ছে সেল অফ প্রোডাক্ট ইনকাম। সেল অফ প্রোডাক্ট ইনকাম কত টাকা? 1000 আনআর্নড রেভিনিউ ইনক্রিজ হবে। একইভাবে দিলাম কিন্তু আগের মতোই, অপোজিট অ্যাকাউন্ট হিট করবে, ইনকাম স্টেটমেন্টে সেল অফ প্রোডাক্ট ইনকাম কমে যাবে, এখানে আনআর্নড রেভিনিউ বেড়ে যাবে, অর্থাৎ একটা লায়াবিলিটি ক্রিয়েট হবে ইনকাম কমে যাওয়ার মাধ্যমে। আবার যখন আমরা সার্ভিসেসটা দিয়ে দিব বা প্রোডাক্টটা প্রোভাইড করব, তখন কিন্তু আমরা ঠিক অপোজিট কাজটা করব, ইনকামকে ক্রেডিট করে আনআর্নড রেভিনিউকে ডেবিট করে দিব। এখন আপাতত আনআর্নড রেভিনিউকে ইনক্রিজ করতে হবে, আমার ইনকামকে কমাতে হবে। সেভ দেওয়ার পরে আমরা যদি একটু প্রফিট এন্ড লস স্টেটমেন্টটা একটু রিলোড করি, তাহলে কিন্তু আমার ইনকামটা কমে যাওয়ার কথা। একটু দেখে নেই, ওইটা লোড হতে হতে আমি এখানে একটু দেখি অল ডেটস, যেহেতু ব্যালেন্স শিট আইটেম। সেল অফ প্রোডাক্ট ইনকাম, প্রবাবলি আমার তারিখটা ঠিক করা হয়নি এন্ট্রিটা দেওয়ার সময়, আমি একটু দেখে নেই। এরকম ভুল আপনাদেরও হবে, যখন ইনপুট পড়বে না, ডেটে যেয়ে পাবেন না, তখন আপনারা একটু কাইন্ডলি চার্ট অফ অ্যাকাউন্টসে যেয়ে ডেটটা দেখে নেবেন, ভুল সবার হতে পারে। সো এখানে আমাদের ভুলগুলো হওয়ার কারণে সুবিধা হচ্ছে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ভুলটা আমরা ট্রেস করব। আমি একটু ডেটে যদি যাই, অ্যাকাউন্ট হিস্ট্রিতে যেয়ে, প্রবাবলি আমি ডেটটা ঠিক করিনি। এই যে দেখুন, এটা আমি জানুয়ারি, এই যে অ্যাডজাস্টিং এন্ট্রি যেটা দিলাম, একটু এডিট করতে হবে। দেখুন কিভাবে এডিট করতে হয় ভুল করলে। এডিটে এসে আমাদের ডেটটা একটু ফিক্স করতে হবে। উই শুড পোস্ট ইট টু জানুয়ারি 31st। হ্যাঁ, এখন আমাদের যদি একটু প্রফিট এন্ড লস স্টেটমেন্টটা আমরা সেভ দিলাম, দিয়ে আমরা যদি একটু রিলোড করি, এখন দেখবো আমাদের প্রোডাক্ট ইনকামটার কি অবস্থা। আমরা জানুয়ারি থেকে কমিয়ে পরবর্তী কোনো একটা মাসে নিয়ে যাব, এই জন্য জানুয়ারি মাস, এই যে দেখুন সেল অফ প্রোডাক্ট ইনকাম 4000 হয়ে গেছে। একটু যদি হিস্ট্রিতে যাই, দেখতে পাবেন আমরা এই যে 5000 রিসিভ করেছিলাম, ওই 5000 থেকে 1000 আমরা এখন মাইনাস করে দিলাম। দেখুন জার্নাল এন্ট্রির মাধ্যমে 1000 আমরা মাইনাস করে ফেললাম। এবং এরপর যদি ব্যালেন্স শিট দেখতে চান, রিপোর্টসে যে ব্যালেন্স শিটের আনআর্নড রেভিনিউ নামে একটা লায়াবিলিটি ক্রিয়েট হওয়ার কথা, কারেন্ট লায়াবিলিটির আন্ডারে আমরা রেকর্ড করেছি। এই যে দেখুন আনআর্নড রেভিনিউ নামে একটা লায়াবিলিটি আছে। তাহলে এই ভিডিওতে আমরা ডিফারেন্ট অ্যাডজাস্টিং এন্ট্রিজ কিভাবে দিতে হয় দেখে নিলাম। আশা করি আপনারা এই চারটা অ্যাডজাস্টিং এন্ট্রি দেখার পর কয়েকবার যদি দেখেন, আমরা লোনের উপর দিলাম, ডেপ্রিসিয়েশন দিলাম, আনআর্নড রেভিনিউ দিলাম, এগুলো যদি আপনারা বারবার দেখেন বা কয়েকবার দেখেন, আই থিঙ্ক কয়েকবারও দেখতে হবে না, কারণ চারটা দেখা মানেই একটাকে চারবার দেখা, শুধু নাম চেঞ্জ হচ্ছে, এন্ট্রি দেওয়ার সিস্টেম তো সেম। এভাবে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিজ গুলো পোস্টিং দিতে পারি। আগামী ভিডিওতে আমরা রিভার্সিং এন্ট্রি কিভাবে দিতে হয় এটা দেখবো। আজ অলরেডি আমরা আনআর্নড রেভিনিউ কিভাবে রেকর্ড করতে হয়, ডেপ্রিসিয়েশন কিভাবে রেকর্ড করতে হয়, ফ্যাক্টর ইন্টারেস্ট কিভাবে রেকর্ড করতে হয়, এই জিনিসগুলো দেখেছি। এবং প্রিপেড ইন্স্যুরেন্স এখন আই থিঙ্ক আপনারা পারবেন। ঠিক একইভাবে একটা চার্ট অফ অ্যাকাউন্টসে গিয়ে প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ওখানে যে এন্ট্রিটা দিতে হবে। প্রিপেড ইন্স্যুরেন্স মানে কি? প্রিপেড ইন্স্যুরেন্স মানে হচ্ছে আমি ইন্স্যুরেন্স এক্সপেন্স আগে ভাগে পেমেন্ট করেছি, কিন্তু পুরোটাই আমি এক্সপেন্স হিসেবে রেকর্ড করে ফেলেছি। এখন আমার ইন্স্যুরেন্স এক্সপেন্সটাকে কমিয়ে প্রিপেড ইন্স্যুরেন্সকে বাড়াতে হবে। প্রিপেড ইন্স্যুরেন্স নামে একটা কারেন্ট অ্যাসেট ক্রিয়েট করতে হবে এবং ইনকাম স্টেটমেন্ট থেকে ইন্স্যুরেন্স এক্সপেন্সটা কমিয়ে দিতে হবে। রিলেভেন্ট পিরিয়ডে যে তারিখে দিলে জিনিসটা ট্রু পিকচার শো করবে, ওইভাবে ডেট দেখে আমাদেরকে পোস্টিং গুলা দিতে হবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।